হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত শুরু, ফিরতে হবে কি বাংলাদেশে? বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 650, জাতিসংঘের প্রতিবেদন। এবার পাকিস্তানে শনাক্ত এমপক্স রোগী, এখনই সীমান্ত বন্ধের প্রয়োজন নেই বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আসসালামু আলাইকুম, দেখছেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক মামলা। কোটা আন্দোলন দমনে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা, হত্যা, গুম, অপহরণের দায় ছাড়াও শেখ হাসিনাকে নিয়ে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফৌজদারি মামলার কোনটিতে দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ ভারতের মধ্যকার বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে বাধ্য থাকবে নয়াদিল্লি। এদিকে সহিংসতা নিয়ে অচিরেই শুরু হতে যাচ্ছে জাতিসংঘের তদন্ত। চতুর্মুখী বিপদে মোদী সরকারের দেশ সাময়িক নিরাপত্তায় নিশ্চিন্তে থাকতে পারবেন কি আওয়ামী লীগ সভানেত্রী? দেড় দশকের রাজত্ব ছেড়ে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। শরণার্থী হিসাবে এখনও তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি মোদী সরকার। তবে প্রাণে বাঁচলেও পিছু ছাড়ছে না রক্তের ঋণ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক জমছে হত্যা, গুম ও অপহরণের মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগের তদন্ত। এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কি করবে নয়াদিল্লি? ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় চাইলে কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর 16ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে 5টির বেশি মামলা। হত্যা ও অপহরণ ছাড়াও এর মাঝে আছে হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছিল, হাসিনা সরকারের পরিকল্পনা ও নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে সেসব অপরাধের বিচার। 2013 সালের অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর আছে বন্দি বিনিময় চুক্তি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চুক্তিটির আওতায় ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় দুই দেশ। হাসিনার বিরুদ্ধে আনা খুন ও অপহরণের অভিযোগ ফৌজদারি মামলার আওতায় পড়ে। সেক্ষেত্রে বিচার চলাকালে কিংবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে অপরাধীকে নিজ দেশে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে মোদী সরকার। স্থানীয় আদালতে হাসিনার বিরুদ্ধে চলছে আইনি লড়াই। এর মাঝে কোটা আন্দোলনে চালানো সহিংসতা খতিয়ে দেখতে বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। 1971 সালের পর মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানে এই প্রথম দেশে আসছে জাতিসংঘ। গত জুলাই থেকে স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত ছাত্র আন্দোলন দমনে নির্বিচার হত্যা ও আইন বহির্ভূত ঘটনাসমূহের তদন্ত করবেন ইউনাইটেড নেশনসের প্রতিনিধিরা। শাস্তি ঘোষণার অধিকার না থাকলেও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে তদন্ত দলটির মন্তব্য। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করবে ঢাকা। 15ই আগস্ট বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিশ্লেষকরা মনে করছেন, দোষী সাব্যস্ত হলে হাসিনাকে ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আদালতে ওঠানো মামলাগুলোর রায়ের উপর অনেকাংশেই নির্ভর করছে 76 বছর বয়সী নেত্রীর ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। বাংলাদেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবরকে ঘিরে বিতর্কিত বিভিন্ন মন্তব্য করেছেন অনেকে। এমনকি ভারতের বাইরে বিভিন্ন বিদেশি রাষ্ট্রেও তৎপরতা চালাচ্ছেন অনেক ভারতীয়, যদিও এসব হামলার বেশিরভাগই অতিরঞ্জিত এবং গুজবে ভরা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন হস্তক্ষেপ তাই নতুন করে শঙ্কার জন্ম দিচ্ছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে কোনো ইস্যুর জন্ম নিলেই সেটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে ব্যস্ত হয়ে ওঠেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত গমনের পর থেকেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝুলি খুলে বসেছেন ভারতের অনেক রাজনীতিক। শুরুটা হয়েছিল ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুলে ভরা উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন খবর প্রচারের মাধ্যমে, যার নেপথ্যে ছিল বিজেপির মদতপুষ্ট বিতর্কিত চ্যানেল রিপাবলিক বাংলা। তবে সেসব করে খুব একটা সুবিধা করতে না পারায় এবার প্রতিক্রিয়া জানানোর অস্ত্র নিয়ে নেমেছেন অনেকে, পাশাপাশি আন্তর্জাতিক মহলেও চালাচ্ছেন দেন দরবার। শুরুর দিকে বাংলাদেশ নিয়ে এসব মন্তব্য ছিল ভারতের পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তবে ধীরে ধীরে এখন তা হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতির অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এখন একে একে বাংলাদেশের দিকে মন্তব্যের তীর ছুঁড়তে শুরু করেছেন অনেকেই। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বর্তমানে নিজেদের পরিচয় নিয়ে বিপদে আছে বলে মনে করেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দুদের ওপর নৃশংসতা হচ্ছে বলেও ধারণা তার। বাংলাদেশে হিন্দুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আদিত্যনাথ বলেন, সিন্ধু ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্য, কেন এটিকে পাকিস্তানে যেতে দেওয়া হলো? 1947 সালে বাংলাদেশে 22% হিন্দু ছিল, আজ এই সংখ্যা 7 থেকে 8 ভাগে নেমে এসেছে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠারই ইঙ্গিত দিয়ে গেলেন সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী বনে যাওয়া কট্টর এই হিন্দুত্ববাদী নেতা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে সামরিক সংকটে রূপ দেওয়ারও চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলা বন্ধে নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্ণাটক রাজ্যের বিধায়ক রিজওয়ান আরশাদ। 1971 সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, নরেন্দ্র মোদীকেও সেই পথে হাঁটার পরামর্শ দেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় আছেন ভারতীয়দের অনেকে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিক্রিয়া দাবি করেছেন হাউস অব লর্ডসের সদস্য সন্দীপ ভার্মা। কিয়ার স্টারমারকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অবর্ণনীয় সহিংসতা চালানো হচ্ছে, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অবিলম্বে এই অপরাধের নিন্দা জানানোর আহ্বান জানান তিনি। এরই মধ্যে ভারতের এসব অপতৎপরতার প্রভাব পড়তে শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের আচরণ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। যদিও বিতর্কিত সাংবাদিকতা করার কুখ্যাতি রয়েছে এই বার্গম্যানের, এর আগে আদালত অবমাননার অভিযোগে জরিমানাও গুনেছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে ভারত নিজেই এখন অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতিসহ একটি আঞ্চলিক সংকটের মুখোমুখি। তাই অতি দ্রুত বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রভাব বিস্তারকে হ্রাস করতে হবে। এছাড়া বিএনপি ও ইসলামপন্থী মিত্ররা ক্ষমতায় ফিরে এলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে সেটি নিয়ে এখন থেকেই হোমওয়ার্ক শুরু করতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশু সহ 650 জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, 6 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে 400 জনের, আর 250 জনের মৃত্যু হয়েছে 5 থেকে 6 আগস্টের মধ্যে। নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক, নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বাংলাদেশের গণমাধ্যম এবং আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করেছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতায় সব দরজা খোলা আছে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ। জানানো হয়েছে,
বাংলাদেশের জাতিসংঘে তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিং আর ইমেইলের জবাবে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো খোলাসা করেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। ছাত্রদের বিক্ষোভে বর্বরতার তথ্য উপাত্ত সংগ্রহে জাতিসংঘ তদন্ত দলের ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংয়ে সংক্ষিপ্ত জবাব দিলেও ইমেইলে বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি। জানান, জাতিসংঘের সমর্থনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইউনূস এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এক্ষেত্রে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন তারা। তুর্ক আশ্বস্ত করেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সার্বিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, যা মানবাধিকার সংরক্ষণের বিষয়টি জোরদারে সহায়ক হবে। অপর এক প্রশ্নে মুখপাত্র মনিকা গ্রেইলে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাবেন ডেনিস ফ্রান্সিস। এবার পাকিস্তানে ছড়িয়ে পড়েছে মরণঘাতী এবং ছোঁয়াচে রোগ এমপক্স। দেশটিতে এখন পর্যন্ত 3 জন এমপক্স রোগী শনাক্ত হয়েছে। এর আগে ইউরোপের দেশ সুইডেনেও একজনের শরীরে এমপক্স শনাক্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই সীমান্ত বন্ধ করার প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর পর এখন নতুন আতঙ্কের নাম এমপক্স। সম্প্রতি আফ্রিকার 13টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সবশেষ এমপক্সের রোগী শনাক্ত হল পাকিস্তান এবং সুইডেনে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবস্থা জারি করেছে। প্রাণঘাতী রোগটি নিয়ে আফ্রিকার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে। শুক্রবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় 3 জনের শরীরে এমপক্স রোগ শনাক্তের তথ্য দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে আসার পর রোগটি শনাক্ত হয়। তবে তারা এমপক্সের কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত সেটি এখনও জানা সম্ভব হয়নি। বর্তমানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাকিস্তানের আগে বৃহস্পতিবার ইউরোপের দেশ সুইডেনে এমপক্সের রোগী শনাক্ত হয়। আফ্রিকার বাইরে এটি প্রথম শনাক্তের ঘটনা। আফ্রিকাতে আক্রান্তের পর তিনি সুইডেনে এসে শনাক্ত হয়েছেন, এমনটি জানিয়েছে সুইডিশ সরকারি স্বাস্থ্য এজেন্সি। আমাদের একজন রোগী স্টকহোমে চিকিৎসা নিচ্ছে। তিনি আফ্রিকা থেকে রোগটি নিয়ে এসেছে। আফ্রিকাতে ভয়াবহভাবে এমপক্স ছড়িয়ে পড়েছে। সুইডেনে এটি প্রথম কেস। আমরা তাকে সব ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি সুইডেনের এমপক্স রোগী শনাক্তের পাশাপাশি ভালো চিকিৎসা দেওয়ার প্রস্তুতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস বলছে, রোগটি নিয়ে সতর্ক থাকার প্রয়োজন আছে। তবে এখনই কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। আমরা আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালা মেনে চলার পরামর্শ দেই, কিন্তু সীমানা বন্ধ করার বিপক্ষে অবস্থান নিতে চাই। আপনি সীমানা বন্ধ করে এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে পারবেন না। লোকেরা অবৈধভাবে হলেও এক দেশ থেকে অন্যত্র যাবেই। তাই সীমানা বন্ধ না করে সচেতনতা বাড়াতে হবে। আফ্রিকার 13টি দেশে এমপক্স ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। চলতি বছর কঙ্গোতে 13,700 জনের বেশি মানুষ আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় 500 জনের। 2022 সালে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ প্রায় 100টি দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এমপক্স রোগটি শুরুতে ফ্লুর মতো দেখা দেয়, পরে ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক অবস্থা ধারণ করে। এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্য কেউ সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজা যুদ্ধবিরতির জন্য গত জুলাই মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করার দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে পশ্চিমা সভ্যতা, যুক্তরাষ্ট্র আর ইহুদিদের রক্ষাকর্তা হিসেবে দাবি জানান তিনি। নিউ জার্সি অঙ্গরাজ্যের বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ট্রাম্প জানান, ওই বৈঠকে কথা হয়েছে গাজা যুদ্ধবিরতি নিয়ে। তিনি জানান, গত জুলাই মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 2 থেকে 2.5 ঘণ্টা কথা হয়েছে। তার দাবি, গাজার অভিযান দ্রুততম সময় পরিণতির দিকে নিয়ে বিজয় নিশ্চিত করে হত্যাকাণ্ড বন্ধের জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারপরও যুদ্ধ আর হত্যাকাণ্ড না থামায় আক্ষেপ জানান তিনি। ইহুদি সমর্থকদের থেকে তহবিল সংগ্রহের আরেক আয়োজনে ট্রাম্প দাবি করেন, তিনি ছাড়া আর কেউ যুক্তরাষ্ট্র, পশ্চিমা সভ্যতা এবং ইহুদিদের নিয়ে এতটা ভাবেন না। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করে তাকে ইহুদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা আর বিভেদ ছড়ানোর জন্য দায়ী করেন। বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতায় ইহুদি জাতিকে দুর্বলতা, উগ্রপন্থা এবং কাপুরুষতা ঘিরে ধরেছে।
6.3 মাত্রা ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। দেশটির হুয়ালিয়ান শহরে ঘটেছে এই ঘটনা। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়ান শহরে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। জানা গেছে ভূমিকম্পটির উৎপত্তি ছিল সমতল থেকে 9.7 কিলোমিটার গভীরে। শহরটিতে এখন কম গতিতে রেল চলাচল করছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতেও দেশটির উত্তর পূর্ব উপকূলে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল। ফলে আগামী কয়েকদিন পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতরের কর্মকর্তারা। চলতি বছরের এপ্রিল মাসেও শহরটিতে 5.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে। ওদিকে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফুজো, ঝাংজো, কোয়ানজো এবং জিয়ামেন শহরেও ভূমিকম্পটি অনুভূত হয়। ইতোমধ্যে ভূমিকম্পের সময়ের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকে। তাইওয়ান দুটো টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে তাইওয়ানও একটি। ইফাত জাহান, বাংলাভিশন। দুর্যোগ বিধ্বস্ত ইয়েমেনে মানব এবং বস্তুগত ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে দুর্যোগ বিধ্বস্ত ইয়েমেনে মানব এবং বস্তুগত ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। এরই মধ্যে অন্তত 57 জন প্রাণ হারিয়েছেন। পুরো দেশ জুড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উত্তর পশ্চিম হাজ্জা প্রদেশের আল খাদিস শিবিরে আশ্রয় নেওয়া জাহরা আলী বলেন, ভারী বৃষ্টির কারণে তার খড়ের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাহরা আরও বলেন, ভেতরে থাকাকালীন তাদের বাড়িঘর ভেঙে পড়ে। কর্তৃপক্ষের সহায়তা না থাকায় তারা এখন খোলা জায়গায় থাকছেন। এরই মধ্যে অনেকে বাড়িঘর এবং তাঁবু ছেড়ে চলে গেছেন। ভারী বর্ষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের উপকূলীয় প্রদেশ হোদেইদা। সেখানকার শত শত মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। রাস্তাঘাটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে কৃষিজমি। আবু বকর আহমেদ নামে এক ভুক্তভোগী বলেন, তাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে, সবকিছুই ভেসে গেছে। অন্য আরেক ভুক্তভোগীও জানান, 3 দিন যাবৎ বৃষ্টি থামছেই না। বিপর্যয়কর এই পরিস্থিতিতে তারা খাবারের অভাবে রয়েছেন। ইয়েমেনের সানা, তাইজ, রায়মা এবং সাদা সহ বেশ কয়েকটি প্রদেশে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়। এতে 34,000-এরও বেশি ইয়েমেনি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে আগামী দিনে আরও ভারী বর্ষণ হবার পূর্বাভাস দিয়ে বেশ কয়েকটি অঞ্চলকে দুর্যোগপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।